হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কম্পনের প্রকৃতি এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে ফোর্স ভাইব্রেশন বা পরবশ কম্পন বা প্রণোদিত কম্পন কী সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। সুরযুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ এইগুলো কি সেইগুলো আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা হয়তো অনেকে এর আগের পার্টটা দেখোনি বা তোমাদের কোশ্চেন হতে পারে যে পার্ট ওয়ানটা কোথায়। পার্ট ওয়ানটা আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম, যখন সিলেবাসে ছিল না, অর্থাৎ এর আগের 2021-এ 11-এর যে সিলেবাস যখন ছিল না সেই জন্য এই চ্যাপ্টারটা আমি অফ করেছিলাম। কিন্তু পার্ট ওয়ান যেহেতু আপলোড করা আছে তো দ্বিতীয়বার আর পার্ট ওয়ান করছি না। যারা যারা এই চ্যাপ্টারের পার্ট ওয়ান দেখুনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে পার্ট ওয়ান বলে লেখা থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পার্ট ওয়ানটা দেখে নেবে। তাহলে সেখানে তোমরা ফোর্স ভাইব্রেশন কি বা সেখানে ড্যাম্পিং ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি বুঝেছিলাম, অনুদৈর্ঘ্য কম্পন, তির্যক কম্পনটা কি, তার হচ্ছে ড্যাম্প ভাইব্রেশন বা অবমন্দন কম্পন কি সে সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। তো অবশ্যই যারা যারা পার্ট ওয়ান দেখুনি দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকে। ওকে, তাহলে এখানে দেখে নাও আজকে যেটা পড়াবো সেটা পরবশ কম্পন বা ফোর্স ভাইব্রেশন। তো পরবশ কম্পনটা কি সেইটা জানার আগে আমরা আগে ড্যাম্প ভাইব্রেশনটা কি বা অবমন্দিত কম্পনটা কি সেটা বুঝে নিই। নর্মাল দেখে নাও, একটা সরল দোলগতি যদি আপনি একটা সরল দোলগতি ধরলাম, একটা সিম্পল পেন্ডুলাম যদি এখান থেকে যাত্রা করে যদি আমি ছেড়ে দিই তাহলে সেটা কী করে, এইভাবে মুভ করে, তাই না? এই পথে যায়, এই পথেই আসে ব্যাক করে, তাহলে এই পথে যাবে, এই পথে আসবে, তো এইভাবে যায়। তো এইটাকে যদি আমরা তরঙ্গ আকারে কনভার্ট করি সেই তরঙ্গটা কেমন হবে, সেখানে হচ্ছে কি, সেখানে তাদের বিস্তারটা ধরলাম +a টু -a থাকবে এবং এইভাবে কম্পিত হতে থাকবে, তাই না? যদি আমরা কোনো এনার্জি লস বা কোনো ক্ষয় যদি না ধরি সেক্ষেত্রে, অর্থাৎ আইডিয়াল ক্ষেত্রে, অর্থাৎ এয়ার রেজিস্ট্যান্স না ধরি, একটা সিম্পল পেন্ডুলাম ধরো আছে এরকম, তাকে এইভাবে ধরে ছেড়ে দেওয়া হলো, তাহলে সেটা কী করবে, এইভাবে যাবে, তাই না? এইভাবে যাবে। যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে সে সর্বদা কী হবে, এইভাবে আন্দোলিত হতে থাকবে, তাহলে একই বিস্তারে এইভাবে যাতায়াত করবে। দেখো এইভাবে যাবে, এখানটায় আসবে, এখান থেকে আবার যাবে, আবার এখানে আসবে, এভাবে যাবে, এভাবে আসবে, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট অ্যাম্প্লিটিউড বা বিস্তারটা কনস্ট্যান্ট পাবো, একে বলে মুক্ত কম্পন। ওকে, এখানে যে কম্পনটা হবে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি এখান থেকে এতটুকু, সেই তরঙ্গ দৈর্ঘ্য সবসময় সেম হবে, ফ্রিকোয়েন্সিও সেম হবে এবং অ্যাম্প্লিটিউডও কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এটা হচ্ছে আইডিয়াল কেস, মানে বাস্তবে এরকম হয় না। বাস্তবে কোনো পেন্ডুলামকে যদি আমরা এইভাবে ধরে ছেড়ে দিই সেটা সর্বদা একইভাবে দুলতে থাকে না, ধীরে 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 এর দোলনকান বন্ধ হয়ে যায়। অর্থাৎ দেখে নাও, বেশ করে প্র্যাকটিক্যালে তোমরা দেখবে যখন জি এর মান নির্ণয় করেছিলেন সিম্পল পেন্ডুলাম থেকে যখন জি এ ক্যালকুলেট করেছিল, দেখবে সেরকম আমরা দেখেছিলাম যে যদি একটা সুতো দিয়ে একটা পেন্ডুলামকে ধরে যে একটা নতুন একটা বল, লোহার বল যদি থাকে সেইভাবে যদি ধরে এইভাবে ছেড়ে দিই তাহলে এইভাবে দুলতে থাকবে, কিন্তু ধীরে 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 দুলতে দুলতে এক জায়গায় থেমে যায়। কেন থেমে যায়? কারণ কি, যে এয়ার রেজিস্ট্যান্স থাকে, যে বাধা থাকে, তা সেই বাধা থেকে এর ফ্রিকোয়েন্সিটা এবং অ্যাম্প্লিটিউডটা কমিয়ে দেয়। এরকম ফ্রিকোয়েন্সিকে বলা হয় কি, ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি। আর এরকম যে ভাইব্রেশনটা ধীরে ধীরে ভাইব্রেশন কমে যাচ্ছে একে বলা হয় ড্যাম্প ভাইব্রেশন বা অবমন্দিত কম্পন। তাহলে অবমন্দিত এটা হচ্ছে নর্মালি আইডিয়াল কেস, আইডিয়ালি এটা হয় না। তাহলে অ্যাকচুয়ালি হয় কি, অবমন্দিত অর্থাৎ ধীরে ধীরে এর ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কমতে থাকে এবং ধীরে ধীরে এর মানে বিস্তারও কমতে থাকে। তাহলে সেক্ষেত্রে কেমন হয় দেখে নাও, তাহলে অ্যাকচুয়ালি একটা সরল দোলককে আমরা যদি একটা সরল দোলককে এইভাবে এক জায়গায় রেখে যদি ছেড়ে দিই, প্রথমে এইভাবে যাবে, গিয়ে আবার যখন আসবে সে আর এইখানটায় আসবে না, এইখানটায় আসবে, তাই না? আবার যখন যাবে এখানে আর পৌঁছবে না, এইভাবে যাবে। তো এইভাবে ধীরে ধীরে কী হবে, এই যে বিস্তারটা হচ্ছে এই বিস্তারটা ধীরে ধীরে কমবে, কমতে 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 শেষ পর্যন্ত থেমে যাবে। তাহলে এর ফ্রিকোয়েন্সিটা কী হবে, ধীরে ধীরে কমে যাবে। এইটাই হচ্ছে কি ড্যাম্প ভাইব্রেশন বা অবমন্দিত কম্পন। অবমন্দিত কম্পন সম্পর্কে ডিটেলস আমি আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে, সেই জন্য এখানে আর সেটা ডিটেলসে আলোচনা করছি না। এর পরের পার্টটা আমরা আলোচনা করবো। তাহলে প্র্যাকটিক্যালি আমরা কি জানি, যে কোনো একটা বস্তুকে যদি একটা সুতোতে ঝুলিয়ে দিয়ে মানে সরল দোলক এরকম দোলানো হয় তো ধীরে কিছু সময় পর সেটা থেমে যায়। কারণ কি,
যে এয়ার রেজিস্ট্যান্স আছে, বায়ুর যে বাধা আছে, সেই বাধাজনিত কারণে কি হচ্ছে, এর বলটা ধীরে ধীরে কমে যায় আর ধীরে ধীরে ওর দোলন কারণটাও কমে যায়। তাহলে স্যার ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে। তাহলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তাহলে এটা কেমন হয়, তাহলে প্র্যাকটিক্যাল হচ্ছে এরকম হয়, অর্থাৎ প্রথমে ফ্রিকোয়েন্সি বেশি থাকে কিন্তু ধীরে ধীরে এটা কমতে থাকে। ওকে, এইভাবে ধীরে ধীরে কমতে থাকে, এক সময় শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তাহলে এবারে দেখে নাও, যদি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি আইডিয়াল কেস হচ্ছে এইটা, যে সর্বদা একই কনস্ট্যান্ট থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। প্র্যাকটিক্যাল যে কোনো সরল দোলককে বা যে কোনো আন্দোলিত কম্পনশীল বস্তুর কম্পনটা ধীরে ধীরে কমতে থাকে, তাই না? তুমি ধরো একটা বোর্ডে বা একটা সুরশলাকে আঘাত করো, আঘাত করলে কি প্রথম ভাইব্রেট করে, তারপরে কিছুক্ষণ পর থেমে যায়। থেমে কেন যায়? একই কারণ, এয়ার রেজিস্ট্যান্স থাকে, বায়ুর বাধা থাকে, সেই বাধার কারণে থেমে যায়। তাহলে থেমে গেলে ধীরে ধীরে কমতে থাকে। এবারে তাহলে থেমে যাওয়া হচ্ছে কি, তাহলে একটা কম্পনশীল বস্তু, ভাবো না একটা কম্পনশীল বস্তু, একটা বস্তু কাঁপছে, কম্পিত হচ্ছে বা ভাইব্রেট করছে, সেই কম্পনশীল বস্তু ধীরে ধীরে কমে, তার কম্পন কমে যাচ্ছে। তার মানে কি কম্পাঙ্ক কমে যাচ্ছে, তারপরে তার এনার্জিও, শক্তিটাও কমে যাচ্ছে। তাহলে এখানে যে ক্ষয়টা হয়ে যাচ্ছে না, এবারে উল্টো দিকে চিন্তা ভাবনা করো। তাহলে একটা কম্পনশীল বস্তু ধীরে ধীরে যে তার কম্পাঙ্ক কমে যাচ্ছে, শক্তি যে ক্ষয় হচ্ছে, যদি বাইরে থেকে যদি আমি এরকম কোনো শক্তি সাপ্লাই করি, অর্থাৎ যেই পরিমাণ শক্তি এই অবমন্দিত কম্পনের জন্য বা ড্যাম্পড ভাইব্রেশন, একে বলে কি ড্যাম্পড ভাইব্রেশন, ওকে, ড্যাম্পড ভাইব্রেশন বা অবমন্দিত কম্পন, ওকে। তাহলে এই ড্যাম্পড ভাইব্রেশন বা অবমন্দিত কম্পনের জন্য যে কোনো বস্তু বা কোনো কম্পনশীল বস্তু ধীরে ধীরে যে শক্তি ক্ষয় করে, যে কম্পাঙ্ক বা ভাইব্রেশন ক্ষয় করে, সেই পরিমাণ শক্তি যদি বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয়, তাহলে কি হবে? ইমাজিন করো, আমি বারবার বলছি ফিজিক্স পড়ছে মানে তোমাকে কল্পনা করতে হবে, তোমাকে ইমাজিন করতে হবে, তোমাকে ব্রেনের মধ্যে গ্রাফ ড্র করতে হবে, ব্রেনের মধ্যে ভাবে একটা স্পেস আর স্পেসের মধ্যে এটা ঘটছে, এই কাজগুলো হচ্ছে, পেন্ডুলাম দুলছে, এই ভাবতে হবে। হয়তো এইগুলো তুমি কারোর সামনে এক্সপ্লেন করতে এসে হাসবে বা পাগল হয়ে গেছে ভাববে, কিন্তু বাস্তবে তোমাকে এটা ভাবতে হবে, তবে তুমি ফিজিক্সটা ভালো করে বুঝতে পারবে, প্রত্যেকটা যে টপিকটা। তাহলে এটা ভাবো যে একটা সিম্পল পেন্ডুলাম আছে, সেটা একটা ধরে ছেড়ে দেওয়া আছে, দুলছে, ধীরে ধীরে কমে যাচ্ছে মানে কি তার শক্তি ক্ষয় হচ্ছে। এবার যেই পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে, সেই পরিমাণ শক্তি যে বাইরে থেকে অ্যাপ্লাই করা হয় বা তাকে দেওয়া হয়, অর্থাৎ একজন দৌড়াচ্ছে, ধরো রানার দৌড়াতে তার এনার্জি লস হচ্ছে, তা যখনই যেই পরিমাণ এনার্জি লস হচ্ছে, সেই পরিমাণে এনার্জি যদি বাইরে থেকে তাকে সাপ্লাই দেওয়া হয়, তা সে কখনো কি থামবে না, দৌড়াতেই থাকবে। ঠিক এরকমইভাবে কোনো অবমন্দিত কম্পনশীল বস্তুর মধ্যে যে কম্পাঙ্ক ধীরে ধীরে কমে যাচ্ছে বা শক্তি যে ক্ষয় হচ্ছে, সেখানে যেই পরিমাণ শক্তির ক্ষয় হচ্ছে, অর্থাৎ শক্তি ক্ষয়ের যে হারটা হচ্ছে, ওকে, প্রত্যেক সেকেন্ডে যেই পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে, সেই প্রত্যেক সেকেন্ডে সেই পরিমাণ বাহ্যিক শক্তি যদি সাপ্লাই করা হয়, তাহলে এই বস্তুটির কম্পন আর কখনো থামবে না। অর্থাৎ কোনো বস্তু দেখে নাও, এখানে এটা যদি আমরা সিম্পল পেন্ডুলাম দিয়ে বুঝি, যেই পেন্ডুলাম দুলছে, তাই না, তার ধীরে ধীরে এয়ার রেজিস্ট্যান্সের জন্য কী হচ্ছে, এর দোলনকাল বন্ধ হচ্ছে, ধীরে ধীরে শক্তি ক্ষয় হচ্ছে। এবার যেই পরিমাণ শক্তি ক্ষয়ের জন্য, যেই এয়ার রেজিস্ট্যান্সের জন্য এর শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, তা সেই পরিমাণ যদি এনার্জি দেওয়া হয় বাইরে থেকে, তাহলে এই দোলনটা কখন তার কম্পন বন্ধ হবে না, সর্বদা সরল দোলগতি কী হবে, এইভাবে মুভ করবে, কখনো থামবে না। এবারে বলো, এই ঘটনাকেই বলা হয় কি পরবশ কম্পন। যেই কম্পাঙ্কটা দেওয়া হচ্ছে, যেই শক্তিটা দেওয়া হচ্ছে বাহ্যিক থেকে, সেই শক্তিকে বলা হয় কি ফোর্স ভাইব্রেশন বা পরবশ কম্পন বা প্রণোদিত কম্পন। সংজ্ঞা আছে বই, সংজ্ঞাটা আমি বলবো, কিন্তু আগে কনসেপ্টটা ক্লিয়ার করো যে অ্যাকচুয়ালি জিনিসটা কি পরবশ কম্পন, প্র্যাকটিক্যালি জিনিসটা কি। জিনিসটা যতই প্র্যাকটিক্যালিভাবে বুঝতে পারবে, ততটাই সেটা ইজি লাগবে। সংজ্ঞা তো যে কোনো বই লেখা আছে, কিন্তু জিনিসটা তো বই সংজ্ঞা আকারে মুখস্থ রাখলে তুমি শুধু সংজ্ঞায় লিখে আসতে পারবে। বাই চান্স কোনো একটা মিসিং মানে এমন জায়গা মিস করে দিলে লিখতে সেই সংজ্ঞাটাই কেটে দেবে, তাই না? কারণ এখানে কোনো অন্যান্য সাবজেক্টের মধ্যে না যে দুটো লাইন লিখলে 1 নম্বর কম সময় পেয়ে যাবে। ধরো একটা সংজ্ঞাতে 4টে লাইন আছে, দুটো লাইন লিখেছে, দুটো লাইন লিখতে পারো নি, তোমার কিছু নাম্বার দেবে, এরকম কিন্তু নয়। কারণ দুটো লাইন বা একটা ওয়ার্ড যদি গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড যদি বাদ চলে যায়,
পুরো ডেফিনেশনটাই অন্য মিনিং হয়ে যাবে। সেই জন্য কোনটা বাদ চলে বা কোনটা এর কনসেপ্টটা কী, কোনটা বাদ দেওয়া যাবে না, কীভাবে লিখতে হবে, বাই চান্স সংজ্ঞা ভুলে গেলেও যে কনসেপ্ট কি যদি ক্লিয়ার থাকে সেই কনসেপ্টের উপর যদি তুমি লেখো সেটাও রাইট হয়ে যাবে, যদি সেই কনসেপ্টটা তোমার লেখার মধ্যে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়। তাহলে এইভাবে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে আমি বললাম কি পরবশ কম্পাঙ্ক বা ফোর্স ভাইব্রেশন, ফোর্স মানে হচ্ছে কি বাইরেতে ফোর্স করা হচ্ছে, তাই না? তাহলে বাইরে থেকে আমরা অ্যাপ্লাই করছি, একটা কম্পাঙ্ক দিচ্ছি, যেই কম্পাঙ্কটা কমে যাচ্ছে সেই কম্পাঙ্কটা সাপ্লাই করা হচ্ছে, সেই জন্য একে বলা হয় কি ফোর্স ভাইব্রেশন। তাহলে সাধারণত মানে প্র্যাকটিক্যালি সমস্ত রকম কম্পন বা সমস্ত রকম দোলন হচ্ছে সেটা কি ড্যাম্প ভাইব্রেশন হয়, তাই না, বা অবমন্দিত কম্পন হয়। এর ফলে এর শক্তি বা শক্তি ক্ষয় হয়, ধীরে ধীরে শক্তি ক্ষয় থেমে যেতে থাকে, কম্পাঙ্ক কমতে থাকে। কিন্তু যদি বাহ্যিক থেকে এমন পরিমাণ শক্তি সাপ্লাই, যেই পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে সেই পরিমাণ শক্তি দেওয়া হয়, বা যেই পরিমাণ কম্পাঙ্ক কমে যাচ্ছে সেই পরিমাণ কম্পাঙ্ক সাপ্লাই দেওয়া হয়, তা যেই পরিমাণ কম্পাঙ্ক আমি বাইরে থেকে সাপ্লাই করলাম সেই পরিমাণ কম্পাঙ্ক বলা হয় কি পরবশ কম্পাঙ্ক, পরবশ কম্পন বা ফোর্স ভাইব্রেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে এক্সাম্পল কী আছে, প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল বুঝতে হতো নাকি, শুধু বললাম গল্প দিলাম, গল্প দিয়ে চলে গেলাম, এই ব্যাপারটা নয়। সায়েন্স শুধু গল্পে বিশ্বাসে নয়, তার প্র্যাকটিক্যালি প্রমাণও চাই। তাহলে আমি যেটা একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যদি ফোর্স যদি আমার ড্যাম্প ভাইব্রেশন থাকে, অর্থাৎ অবমন্দিত কম্পনের জন্য কী হবে, তাহলে আমি এখানটায় ভালোভাবে রিলেট করার চেষ্টা করবো। আমার প্র্যাকটিক্যালি আছে, প্র্যাকটিক্যাল অবস্থায় আমি বাইরে কোনো ফ্রিকোয়েন্সি দিইনি, একটা সরল দোলগতি আছে, এইভাবে আমি এখানে এবারে তুলে ছেড়ে দিলাম, তাহলে এটা কী হবে, এইভাবে যাবে, এইভাবে আসে, ধীরে ধীরে এইভাবে কমতে থাকবে, ধীরে 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 কমতে থাকবে, তাই না, এইভাবে। এবারে এই যে ধীরে ধীরে যে এনার্জি লস করছে, যেই পরিমাণ এনার্জি লস করছে সেই পরিমাণ এনার্জি যদি সাপ্লাই দেওয়া হয় তাহলে এর বিস্তারটা সর্বদা একই থাকবে, অর্থাৎ কখনো কমবে না। অর্থাৎ এখান থেকে এটা মুক্ত কম্পন বলেছিলাম, তাই না। অর্থাৎ একটা ড্যাম্প ভাইব্রেশনকে একটা নর্মাল যে আইডিয়াল ভাইব্রেশন যদি কনভার্ট করতে হয় তাহলে অবশ্যই এখানে কি এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি দিতে হবে, এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি বা এক্সটার্নাল এনার্জি জি বা ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যেই এক্সটার্নাল বা যে বাহ্যিক শক্তির ফলে বা কম্পন দেওয়ার ফলে বস্তুটির মধ্যে মুক্ত, তার যে কম্পনশীল বস্তুর কম্পাঙ্কটা ধ্রুবক থাকে, বিস্তারটা ধ্রুবক থাকে, বিস্তারও কমে যায় না, বিস্তার কনস্ট্যান্ট থাকে, একই পরিমাণ থাকে, শক্তির হার একই পরিমাণ থাকে, সেই পরিমাণ কম্পাঙ্ককে বা সেই পরিমাণ শক্তিকে বলা কি পরবশ কম্পন বা ফোর্স ভাইব্রেশন। এক্সাম্পল হিসাবে কি দেখবে, আগে এখন তো ঘড়ি না, এখন সব ডিজিটাল ঘড়ি হয়ে গেছে, আগে দেখবে দেয়াল ঘড়ি ছিল, সেখানে পেন্ডুলাম একটা দুলতো, তাই না, এবং সেই দোলনের জন্য আগে চাবি ছিল, এই চাবি দিয়ে দেওয়া হতো। দেখে নাও, আমি যে ছবিটা একে একটু দেখাচ্ছি, প্রত্যেকটা আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। দেখে নাও, এখানটায় একটা কাঁচের মতো এরকম থাকতো, আর এখানটা গোল মতো ঘড়ি, তো এখানটায় চামচের মতো, আর এটা কী হতো, এটা এখানে ধরলাম ঘড়ি আছে আমার, ওকে, এটা ঘড়ি, ঠিক আছে। তাহলে এটা কী হতো, এইভাবে দুলতো। এবারে এটা কোনো দিকে থামতে দেখেছো, থামে না, সবসময় দুলতে থাকে। তাহলে এখানে কী করে দোলে, এখানে থেমে যায় না কেন? কারণ প্র্যাকটিক্যালি আমরা কী জানি যে ড্যাম্প ভাইব্রেশন থেমে যাওয়া দরকার, কিন্তু থামে না। কারণ কি, এখানে আবার দেখে এক জায়গায় চাবি সিস্টেম থাকে, সেই চাবিকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দেওয়া হয়, অর্থাৎ এর ভিতরে, এই ঘড়ির ভিতরে একটা স্প্রিং মতো থাকে, একটা পাতকে এবং ঘুরুনো অবস্থায় থাকে। কোনো সময় যদি দেখো বা কোনো জায়গায় যদি পুরানো ঘড়ি পাও, এখন হয়তো বন্ধ হয়ে গেছে, তোমাদের বাড়িতে হয়তো তোমাদের বাবাদের বা দাদুদের আমলে সেই ঘড়িগুলো ছিল, যদি পাও একবার দেখবে এক্সপেরিমেন্ট করার জন্য, দেখো কোনো সমস্যা নেই। এইগুলো দেখলে বুঝলে সায়েন্স বা ফিজিক্স ভালো লাগবে তোমাকে। দেখবে সেখানে কী হতো, এখানে একটা চাবি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, যেমন আমরা হাত ঘড়ি হয় না, চাবি ঘোরানো হয় সেরকম টাইপের, এখানে ঘুরিয়ে দেওয়া হতো। স্প্রিংগুলো বা পাতগুলোকে এরকম ঘুরিয়ে টাইট করা হতো, এবং সেই বিশেষ করে দেখবে বাচ্চাদের গাড়ি বিক্রয় দেখবে এরকম টেনে ছেড়ে দিলে অটোমেটিক সামনে দিয়ে যায়, বা পিছনের দিকে সুতো থাকে, এই সুতো টেনে ছেড়ে দিলে অটোমেটিক যায়।
সেটা কীভাবে যায়, ওখানেও একটা এর মতো থাকে স্প্রিংয়ের মতো। তো এখানে কি থাকে, একটা পাত মতো, সেটা স্প্রিংয়ের মতো গুটি অবস্থা থাকে। তো সেই স্প্রিংটাকে এখানে টাইট দিয়ে কী হয়, সংকুচিত করা হয়। সেই স্প্রিংটাকে সংকুচিত করার পর এবারে এইটাকে কি দোলন করা হয়। যখন এই দোলনটা কমতে থাকে, এই স্প্রিংয়ের সংকোচনটা ধীরে ধীরে ঢিলে হতে থাকে। অর্থাৎ যেই পরিমাণ শক্তি ক্ষয়ের জন্য এর দোলনকাল কমবে, সেই পরিমাণ শক্তি এই স্প্রিংটা সাপ্লাই দেয়, তারপরে এর দোলনকাল বন্ধ হয় না। এবার কিছুদিন পর সেই স্প্রিংটা যখন টোটালটা খুলে যায়, আবার চাবি দিয়ে টাইট দেওয়া হয়। তাহলে এখানে যে স্প্রিং যে পাতগুলো সংকুচিত করে সেখানে এক স্থিতিশক্তি দিয়েছিলাম, সেই স্থিতিশক্তি এই পেন্ডুলামের মধ্যে গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। তাহলে এইভাবে শক্তিটা এখানে যে বাহ্যিক যেই শক্তিটা সাপ্লাই করলাম, যার ফলে এটা কম্পিত হতে থাকলো, মানে তাহলে বাহ্যিক একটা ফ্রিকোয়েন্সি আমি দিয়েছিলাম, তাই না। আমি যদি কম্পাঙ্কের কথা বলি, কারণ কম্পাঙ্ক আর এনার্জি একটা সম্পর্ক আছে, আমরা জানি ই প্রপোর্শনাল টু নিউ, তাই না, কোয়ান্টাম থিওরি থেকে এটা আমরা দেখেছিলাম। তার মানে এখান থেকে বলতে পারি তাহলে কি, যে এখানে যে বাহ্যিক শক্তি এখানে সাপ্লাই দেওয়া যায়, বা এখান থেকে যেই ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেওয়া হচ্ছে এই পেন্ডুলামকে সেই শক্তিকে বলা, সেই কম্পনকে বলা হয় কি, পরবশ কম্পন। এরকম অনেক এক্সাম্পল আছে, আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমি পুরো বিষয়টাকে সামারাইজ করি, ব্যাপারটা কি বললাম। তাহলে সাধারণত ভালো করে বুঝে না, প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। সাধারণত প্রত্যেকটাই কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক হচ্ছে কি, অবমন্দিত কম্পন। মানে কি, যদি আমরা একটা বস্তুকে কোনো কম্পাঙ্কে কম্পিত হয় কোনো বস্তু, তার কম্পনটা ধীরে 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 কমতে থাকে। কারণ কি, এয়ার রেজিস্ট্যান্স জন্য বা বায়ুর বাধার জন্য। কিন্তু এবং তার কম্পাঙ্ক কমার সঙ্গে সঙ্গে তার শক্তিও হ্রাস পেতে থাকে, বিস্তারও কমতে থাকে। তাই জন্য তার সাউন্ডগুলো ধীরে ধীরে কমতে থাকে। নর্মালি সুর শলাকাতে মারলে একটা সাউন্ড হয়, ধীরে ধীরে সেটা আবার হারিয়ে যায় সাউন্ডটা, তারপরে তার ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, বিস্তারও কমে যাচ্ছে। এবারে যদি আমি কোনো কম্পনশীল বস্তু যেই পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে বা সময়ের সঙ্গে যেই পরিমাণ কম্পাঙ্ক হ্রাস করছে, যদি সেই পরিমাণ কম্পাঙ্ককে বা সেই পরিমাণ শক্তিকে যদি বাহ্যিক থেকে প্রয়োগ করা হয়, বাইরে থেকে যদি প্রয়োগ করি, তাহলে কী হবে, তার কম্পনটা কখনো থামবে না। তার যেই কম্পনের জন্য বস্তুরে কম্পিত থাকে, সেই কম্পনটাকে বলা হয় কি, বাহ্যিক কম্পনটাকে বলা হয় কি, পরবশ কম্পাঙ্ক বা পরবশ কম্পন, বা একে বলা হয় কি, ফোর্স ভাইব্রেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তোমাদের আর একটা এক্সাম্পল দেবো, সুর শলাকার। তোমাদের বইয়েও এই এক্সাম্পলটা দেওয়া আছে। তোমরা যদি প্র্যাকটিক্যাল রুমে যাও, স্কুল খুব তাড়াতাড়ি হয়তো খুলবে তোমাদের, সেখানে দিয়ে প্র্যাকটিক্যাল যখন করবে দেখবে সুর শলাকা দেখতে কেমন আছে, হাতে নিয়ে হাতুড়ি নিয়ে মেরে দেখবে। মানে এগুলো সব প্র্যাকটিক্যাল করলে তুমি একটা আলাদা ফিলিংস পাবে, এখান থেকে একটা জিনিস বুঝতে পারবে, অনুভব করতে পারবে, তবে তোমার সায়েন্স ভালো লাগবে। শুধু বইয়ের মধ্যে পড়বে আর কবে প্র্যাকটিক্যাল করব, কবে চোখে দেখব, ইন্টারেস্টটা ধীরে ধীরে হারিয়ে যায়। সেই জন্য প্র্যাকটিক্যাল আর ফিজিক্স মানে একসঙ্গে থাকলে ভালো। আমাদের বিশেষ করে যখন কলেজে পড়তাম, প্র্যাকটিক্যাল রুমেই আমাদের থিওরি ক্লাস হতো, তারপরে প্র্যাকটিক্যাল করতাম, তবেই জিনিসটার প্রতি ইন্টারেস্টটা আসছিল। তো সেই জন্য প্র্যাকটিক্যালটা যদিও না এখন না করতে পারলে, কনস্ট্যান্ট ইমাজিন করতে তো কোনো বাধা নেই। মানুষ কত কি ইমাজিন করতে পারে, তার কোনো লিমিট নেই। তুমি সমাজে কোনো কাজ করতে গেলে, কিছু করতে গেলে তোমার লিমিটেশন আছে, এটা করতে পারবে না, এটা বলতে পারবে না, যেতে পারবে না, এখানে বসতে পারবে না, এইগুলো খেতে পারবে না, ওইগুলো হাজারো রকমের লিমিটেশন আছে তোমার। কিন্তু ইমাজিন পাওয়ারটা ইনফাইনাইট, সেখানে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তুমি সেখানে অনেক কিছু ইমাজিন করবে, অবশ্য সৎ ইমাজিন, সৃষ্টিশীল ইমাজিন, যেইগুলো ইমাজিন করলে যেগুলো বাস্তবে পরবর্তীকালে, এখন না হয় পরবর্তীকালে হয়তো হতে পারে। তা আমি ছোটোবেলায় এরকম অনেক ইমাজিন করতাম, যে এটা অবশ্যই এটা ভাবতাম যে এটা হবে না, কিন্তু মানে এখন সম্ভব নয়, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম হয়তো ভবিষ্যতে হতে পারে, এমন কিছু ইমাজিন করতাম। এমন কিছু সায়েন্স ফিকশন, যেগুলো হয়তো কিছু সায়েন্স ফিকশন মুভি হচ্ছে, সেখান থেকে কোনো জিনিসে ইমাজিন করতে, হয়তো ফিউচারে এটা হতে পারে বা ফিউচারে এটা হতে পারে, বা এমন কিছু যে কোনো চাকা ছাড়া, মানে কোনো ড্রাইভার ছাড়া এমন কোনো গাড়ি যাবে, যেমন কার্টুনে দেখতাম সেরকম টাইপের হবে। তো বাস্তবে এগুলো সম্ভব হতে পারে। ওকে, এরকম অনেক জায়গায় আমি সায়েন্স এতে গেছিলাম, সেখানটায় অনেক কিছু এরকম প্রজেক্ট দেখিয়েছিল, যেখানে ফ্রিকশনলেস মানে কোনো গাড়িকে স্পিডে পাঠানোর জন্য ফ্রিকশনলেস মানে একটা গাড়ি তৈরি হয়েছে, যেখানে কোনো চাকা নেই, পুরো ভেসে আছে উপরটায়, সেইভাবে মুভ করছে। আমি দেখেছিলাম এগুলো। তো এগুলো একটা প্রজেক্ট। তো ভাবো, যেগুলো তুমি ইমাজিন করছো সেগুলো ফিউচারে হবে। সেই জন্য বারবার বলছি, সায়েন্স সম্পর্কে একটু ইমাজিন করতে শেখো, যে কেমন হবে, কেমন কী জিনিস হবে, সেইটা দেখো, তবে কিছু
তার যদি একটু ক্লু পাও দেখবে সেখানে অনেক কিছু তুমি করতে পাবে। তাই দেখে নাও, ধরো আমরা একটা সুর শলাকা নিলাম, ঠিক আছে, এখানে থাকে, তো এখানে একটা হাতুড়ি দিয়ে তুমি ধরলাম মারলে এখানটায়, এখানে হাতুড়ি দিয়ে একটা আঘাত করলে, তাহলে আঘাত করলে কি হবে, এটা ভাইব্রেট করতে থাকবে, তাই না, এটা এইভাবে ভাইব্রেট করতে থাকবে, এইভাবে মারলে এইভাবে কাঁপতে থাকবে, তাই না, এইভাবে কাঁপতে থাকবে। কিন্তু সাধারণত সুর শলাকে তুমি মেরে দেখবে এইভাবে, দেখবে সেখান থেকে খুব একটা সাউন্ড বেশি উৎপন্ন হয় না। তাহলে এখানে যে কম্পনটা হচ্ছে এটাও অবমন্দিত কম্পনই হবে, কিন্তু সেইটা যে এনার্জি লসটা হচ্ছে সেটা ধীরে ধীরে হয়, তো সেই কারণে এখানে সাউন্ডটাও খুব একটা জোরে শোনা যায় না। তাহলে দেখে নাও, যদি এরকম কোনো সুর শলাকা আছে স্যার, তাকে জোরে করে জোরে করে আঘাত করলে তার টোটাল সুর শলাকাতে ভাইব্রেট হতে থাকবে, কিন্তু সেই ভাইব্রেশনটা খুবই কম হবে, তার অ্যাম্পলিটিউডটা খুব কম হবে, এবং সেখানে যে শক্তি ক্ষয়টা হবে সেটা কম হওয়ার জন্য ধীরে ধীরে হবে বলে সেখান থেকে আমরা সাউন্ডটা শুনতে পাই না বেশি। এবারে দেখে নাও, এই সুর শলাকার এন্ডটাকে, এই বিন্দুটাকে কোনো একটা টেবিল, কোনো একটা বড় এরিয়ার মধ্যে যদি টাচ করে দেওয়া হয়, অর্থাৎ একে যদি একটা সুর শলাকে, মানে এরকম দেখো আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করি এরকম, মানে বাড়িতে এরকম করে থাকি, কোনো জিনিস মেরে অন্য জায়গায় ধরে কান দিয়ে শুনতে থাকি, ঠিক সেরকমভাবে একটা সুর শলাকে তুমি জোরে আঘাত করলে একটা হাতুড়ি দিয়ে, কাঠের একটা, মানে এরকম না যে একটা লোহার হাতুড়ি দিয়ে মারলে সেটাই ভেঙে পালাবে দেখবে, এরকম নয়, একটা কাঠের বা কিছু একটা এরকম নেওয়া হাতুড়ি টাইপের নয়, ছোটোখাটো, যাতে আঘাত করবে, এখানটায় আঘাত করলে দেখবে ভাইব্রেট করবে, সেটাকে যখন তুমি এই কাঠের টেবিলের উপর টাচ করাবে দেখবে সেই ফ্রিকোয়েন্সিতে এখানে যে কম্পনটা দেওয়া ছিল সেই কম্পাঙ্কে এই টেবিলটা কম্পিত হতে থাকবে এবং ধীরে ধীরে, এবং এখান থেকে সাউন্ডটা জোরে হবে এবং এটা খুব দ্রুত, এর থেকে দ্রুত থেমে যাবে। কেন হচ্ছে দেখুন, কী ঘটনা ঘটে, তার কেন হয় সেই কারণ ব্যাখ্যাটা সেটা তোমাদের করবো। দেখুন প্রথমে কি দেখানো, প্রথমে আমি কি করব, সুর শলাকার একটা প্রান্তে জোরে করে আঘাত করব, আঘাত করার পর যেই সাউন্ড আমরা শুনতে পাই, এই ভাইব্রেশন এন্ডটাকে, যেই বিন্দুটা, যেই প্রান্তটা কাঁপছে সেইটাকে নিয়ে এই টেবিলে, বড় টেবিলে রাখবো, টাচ করাবো, স্পর্শ করার পর দেখবে এই টেবিল থেকে আওয়াজটা সুর শলাকার থেকে জোরে আওয়াজ শোনা যাবে আর এটা এর থেকে দ্রুত থেমে যাবে। এবার কারণ কি, এক্সপ্লেনেশনটা কি দেখে নাও। তাহলে এখানে যখন এটা যখন ভাইব্রেশন হচ্ছিলো, তাহলে এই বস্তুটা নিজস্ব একটা কম্পনে কম্পিত হচ্ছিলো, সেই ভাইব্রেশনটা কী হচ্ছে, একে দেওয়া হলো, এখানে টাচ করানোর মানে কি, এখান থেকে সুর শলাকা থেকে কম্পনটাকে আমি দিলাম টেবিলে, তার টেবিলটা থেকে এই কম্পনটা এই কম্পনে কম্পিত হতে থাকলো এবং এই টেবিলটা থেকে শক্তি ক্ষয়টা খুব বেশি হবে এবং কম্পাঙ্কর হ্রাসটা খুব দ্রুত হয়ে যাবে। সেই কারণে এখান থেকে দ্রুত, মানে অবমন্দিত কম্পন হয় বলে সেখানে এখান থেকে সাউন্ডটা বেশি শোনা যায়। এবারে এখানে আর একটা কেস আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি, এখান থেকে আমি করলাম, এটা এক্সটার্নাল ভাইব্রেশন হলো, এটা হচ্ছে এক্সটার্নাল ভাইব্রেশন, তাই না, এই এক্সটার্নাল, এখানে এটা তো অরিজিনাল এর ভাইব্রেশন ছিল না, প্রথম অবস্থায় টেবিলের কোনো ভাইব্রেশন ছিল না, এখান থেকে আমি সুর শলাকা থেকে টেবিলে ভাইব্রেশনটা বা কম্পন দিলাম, তাহলে যেই কম্পনটা সেটা যে এক্সটার্নাল, তাহলে এখানে পরবশ কম্পন হলো অ্যাকচুয়ালি। তাহলে এখানে পরবশ কম্পন কী বলেছেন, বাহ্যিক থেকে যে কম্পনটা দেওয়া হয়, তাহলে এখান থেকে আমি সুর শলাকা থেকে কম্পনটা কাকে দিলাম, টেবিলে দিলাম, তাহলে এখানে যে পরবশ কম্পন দিলাম, তাহলে পরবশ কম্পনে এটা কম্পিত হতে থাকবে এবং এর থেকে এটা দ্রুত শক্তি ক্ষয় করবে, কম্পাঙ্ক অনেক দ্রুত কমে যাবে এর তুলনায়, সেই কারণে এর থেকে এখান থেকে আওয়াজ বেশি হয় না, কোনো জিনিস দ্রুত থেমে গেলে তার থেকে আওয়াজ বেশি জোরে হয়, কোনো বস্তু অনেকক্ষণ ধরে তার কম্পন যদি থাকে তাহলে সেখানে সাউন্ডটা খুব কম বেরোয়, আর যেটা দ্রুত তার শক্তি ক্ষয় করে বা দ্রুত কম্পাঙ্কটা কমে যায় সেখান থেকে সাউন্ডটা বেশি বেরোয়, তাহলে এখান থেকে সাউন্ড বেশি উৎপন্ন হবে, এখান থেকে সাউন্ড কম উৎপন্ন হবে। এবারে এখানেও একটা ব্যাপার, তাহলে এই টোটাল বিষয়টা হচ্ছে কি, পরবশ কম্পন বা ফোর্স ভাইব্রেশন কারণ হচ্ছে কি, এই টেবিলকে সুর শলাকা থেকে ভাইব্রেশন বা কম্পন দেওয়া হয়েছিল। এবার দেখে নাও, তাহলে কম্পনটা দিয়েছে কে, সুর শলাকা, কম্পনটা কোন টেবিলটা কার কম্পাঙ্কে কম্পিত হচ্ছে, এটা হচ্ছে সুর শলাকা। তাহলে যে কম্পাঙ্কটা সাপ্লাই দিচ্ছে, যে বস্তুটা কম্পাঙ্ক সাপ্লাই দিচ্ছে তার কম্পনকে বলা হয় চালক কম্পন, একে বলে চালক কম্পন
বা ড্রাইভিং ভাইব্রেশন। অর্থাৎ সুর শলাকার, তাহলে সুর শলাকার যে কম্পনটা হবে সেই কম্পনটা হচ্ছে কি চালক কম্পন। তাহলে এটা কি কার? সুর শলাকার। ওকে, তার সুর শলাকার কম্পন, কারণ ওই কম্পনকে কে চালিত হচ্ছে? টেবিলটি। তার টেবিলকে দেওয়া হয়েছিল এই কম্পন, তার টেবিল সুর শলাকার কম্পনে কম্পিত হচ্ছিল, তাহলে চালিত হচ্ছিল, চালাচ্ছে সুর শলাকা, চালিত হচ্ছে কি টেবিলটা। তাহলে টেবিলের কম্পনটাকে বলে কি চালিত কম্পন বা ড্রাইভিং ভাইব্রেশন। তার টেবিলের কম্পনকে চালিত কম্পন বা ড্রাইভেন ভাইব্রেশন। ওকে, ড্রাইভেন ভাইব্রেশন। তাহলে বিষয়টা ভালো করে ক্লিয়ার করে নাও। তাহলে এখানে তো পারপোজ কম্পোনেন্ট আমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারলাম। পারপোজ কম্পোনেন্ট দুটো এক্সাম্পল দিলাম, একটা হচ্ছে ঘড়ির ব্যাপারটা বললাম, আর একটা এক্ষেত্রে দেখে নাও। আমার এখানে আমি প্রথমে হাতুড়ি দিয়ে এই সুরশলাকে কম্পিত করলাম, সেই কম্পাঙ্ককে যেটা সুরশলা যে কম্পাঙ্ক কম্পিত হচ্ছে সেই কম্পাঙ্কটা দিলাম কাকে? টেবিলটাকে। তার টেবিলকে কম্পিত করলাম কার কম্পাঙ্কে? সুরশলাকার কম্পাঙ্কে। তা যার কম্পাঙ্কে টেবিলটা কম্পিত হচ্ছে তা সেইটা হচ্ছে মেন ভূমিকা পালন করে, সেটা হচ্ছে চালক, সেই হচ্ছে চালক। তাহলে সেটাকে বলা কি চালক কম্পন বা ড্রাইভিং ভাইব্রেশন। ওকে, আর যার কম্পাঙ্কে টেবিলটা কম্পিত হচ্ছে সেটা চালিত হচ্ছে, তাহলে কে চালিত হচ্ছে? টেবিলটি। তা চালিত কম্পন বা ড্রাইভেন ভাইব্রেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। আর একটা লাস্ট এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে কি দেখে নাও, তোমাদের বই আছে, এটা খুবই সুন্দর এক্সাম্পল, এখান থেকে কোশ্চেন আছে এই এক্সাম্পলটা থেকে। এখানে দেখে নাও, ধরলাম দুটো সাপোর্ট আছে, এখান থেকে একটা সুতো আলগা করে বাঁধা আছে, এখানে একটা বল আছে, এখান থেকে এখানে আর একটা আছে। ওকে, এবার সুতোকে এখানে রিজিডলি আটকানো আছে, এটা পি, এটা কিউ। সুতোটা এখানে টাইটলি নয়, ঢিলে করে, একদম ঢিলে করে ধরো এরকমভাবে ঝুলিয়ে দেওয়া আছে, এবং দুটো দৈর্ঘ্য সেম না, আলাদা আছে, কার্যকারী দৈর্ঘ্য দুটো আলাদা। সেই জন্য আলাদা হওয়ার কারণে এদের বিস্তার এবং ফ্রিকোয়েন্সি বা কম্পন আলাদা হবে। এবার দেখুন কী হবে, যদি এটাকে এই জায়গায় তুলে যদি ছেড়ে দেওয়া হয়, এই যে পি পেন্ডুলাম আছে সেই পেন্ডুলামকে এবার ধরে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কী হবে? এখান থেকে যাবে, এবার দুলবে, এইভাবে এটা কম্পিত থাকবে। তাহলে এখানে প্রথম অবস্থায় কিউ কিন্তু কম্পিত হচ্ছিল না, পি কম্পিত হচ্ছিল। তাহলে এখানে যে কম্পিত, তাহলে এই কম্পাঙ্ক বা এর শক্তিটা, যেহেতু সুতোটা ঢিলে অবস্থায়, টাইট অবস্থায়, ঢিলে অবস্থায় আছে, তাহলে সেই শক্তিটা কোথায় ট্রান্সফার হবে? কিউ এর দিকে ট্রান্সফার হবে। তাহলে সেই শক্তিটা কিউ পেন্ডুলাম পেয়ে সেও কী হবে? কি কম্পিত থাকবে, দুলতে থাকবে। এটা তোমার প্র্যাকটিক্যালি করতে পারবে, বাড়িতে বসেই করতে পারবে, এটা করে চেক করে দেখবে এগুলো। তাহলে ব্যাপারটা বলে দিচ্ছি, দেখো না কী হচ্ছে। প্রথমে একটা সুতোর দ্বারা সুতোর দুটো জায়গায় রিজিড এটা দিয়েছি, এবং এই সুতোটা ঢিলে অবস্থায় আছে, এখানে একটা পেন্ডুলাম রেখেছি, এখানে একটা পেন্ডুলাম রেখেছি, এটা পি, এটা কিউ, এটা দৈর্ঘ্য দুটো আলাদা আছে। এবারে আমি এটা করলাম কি, পিটাকে এইভাবে একটা এই পয়েন্টে রেখে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কী হবে? সেটা এইভাবে দুলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে। তাহলে একটা কম্পাঙ্কে কম্পিত থাকবে, তাহলে একটা শক্তি উৎপন্ন হবে। পি কী করবে? এই আলগা সুতো দ্বারা এই শক্তিটা কিউকে ট্রান্সফার করবে, কিউ সেই শক্তি পেয়ে এটাও কী হবে? দুলতে থাকবে। তাহলে আমি কিউয়ে কিন্তু দোলন দিইনি, আমি পিটাকে দোলন দিয়েছিলাম, পিটাকে আমি এনার্জি দিইনি, কিউটাকে দিইনি, পিকে দিয়েছিলাম। কিন্তু পি যেহেতু কম্পিত হচ্ছে এবং সেটা একই সুতোর সঙ্গে আটকানো আছে, সুতোটা আলগা অবস্থায় আছে, তাহলে সেই শক্তিটা কাকে ট্রান্সফার করবে? কিউটাকে, এবং কিউটাও এইভাবে দুলতে থাকবে। তাহলে এখানে ড্রাইভিং ভাইব্রেশনটা কোনটা? তাহলে মেন যে ভাইব্রেশনটা যে দিচ্ছে, সাপ্লাই করছে, সেটা কোনটা? সেটা হচ্ছে পি। তাহলে এটা এর যে ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিটা পি কম্পিত হতে থাকবে, সেই ফ্রিকোয়েন্সিকে বলা হবে কি ড্রাইভিং ভাইব্রেশন।
বা একে বলা হয় চালিত বা চালক কম্পন। তাহলে পি হলো বলতে পারি পি হলো চালক কম্পন। এবার দেখে নাও তাহলে এই কম্পনটা কাকে সাপ্লাই দিচ্ছে, সুতোর দ্বারা কিউকে। তাহলে কিউটা কম্পিত থাকবে, দুটো কম্পনটা অবশ্যই আলাদা হবে, কারণ দুটো দৈর্ঘ্য আলাদা আছে, কম্পনটা আলাদা হবে। তাহলে কিউ থেকে পি থেকে এনার্জি কোথায় যাচ্ছে, কিউ এর দিকে। তাহলে কিউও কম্পিত থাকবে, তাহলে কিউ এর কম্পনটা কী হলো, এটা হবে কি, সেটা হচ্ছে কি চালিত কম্পন। তাহলে এটা ড্রাইভেন ভাইব্রেশন। তাহলে প্রথম অবস্থায় কিউ নিজস্ব কম্পনে কম্পিত থাকবে, কিন্তু তারপর এখান থেকে যেই পরিমাণ কম্পন সাপ্লাই দেওয়া হবে সেই পরিমাণ কম্পনকে কী হবে, এটা কম্পিত হতে থাকবে। তাহলে এইভাবে এটাও তাহলে এখানে ঘটছে কি পরবশ কম্পন ঘটলো এখানটা বা ফোর্স ভাইব্রেশন। দেখে নাও তাহলে প্রথমে আমি এখানে শক্তি দিয়েছিলাম, সেই শক্তিতে এটা কম্পিত হচ্ছিল, তারপরে সুতোর সাহায্যে এই শক্তিটা কিউয়ের দিকে ট্রান্সফার হবে, কিউটাও কম্পিত থাকবে। তাহলে পি এর মেন যে ভাইব্রেশনটা সেটা হচ্ছে কি ড্রাইভিং ভাইব্রেশন, আর কিউ এর ভাইব্রেশনটা কী হবে, ড্রাইভেন ভাইব্রেশন। তাহলে এটা হচ্ছে চালক কম্পন, এটা হচ্ছে চালিত কম্পন। ওকে, এখান থেকে আর একটা জিনিস মনে রাখবে, এখানে যে ফোর্স যে অ্যাপ্লাই করা, যে বল প্রয়োগ করা হচ্ছে, যেই বলটা ট্রান্সফার হচ্ছে সেই বলটা কিন্তু ক্ষণস্থায়ী নয়। একটা কম্পন আমরা যে এখানে পিকে যে বলটা ট্রান্সফার করা হচ্ছে বা যে শক্তিটা দেওয়া হচ্ছে সেই শক্তিটা কিন্তু ক্ষণস্থায়ী নয়, বা এটা কোনো অন্য জায়গাতে উৎপন্ন হচ্ছে না, এটা উৎপন্ন হচ্ছে একটা কম্পনশীল বস্তু থেকে। দেখে নাও পিটা ছিল কি কম্পনশীল বস্তু থেকে। তাহলে এক্ষেত্রে তাহলে এই শক্তি বা এই বল ক্ষণস্থায়ী নয় এবং ধ্রুবকও নয়, যে একটা কনস্ট্যান্ট রেটে চলতেই থাকবে। তাহলে এইটা হচ্ছে একটা স্থায়ী এবং সেটা একটা কম্পনশীল, এটা কম্পনশীল বস্তু, সেই কম্পনশীল বস্তু থেকে আসে, সেই জন্য এই বলকে বলা হয় কি পর্যায়বৃত্ত বল। তাহলে যেই বলটা কিউয়ের দিকে যায় সেই বলটাকে কী বলা কি পর্যায়বৃত্ত বল। ওকে, তাহলে একে বলা হয় পর্যায়বৃত্ত বল বা পিরিয়ডিক ফোর্স। পর্যায়বৃত্ত বল বা পিরিয়ডিক ফোর্স। তাহলে যেই বলটা এখানে প্রযুক্ত করা হয় সেই বলটা হচ্ছে পর্যায়বৃত্ত বল বা পিরিয়ডিক ফোর্স। তাহলে টোটাল পরবশ কম্পনটার ডিটেলসটা আরেকবার বলে দিচ্ছি তোমাকে। তাহলে বললাম কি সাধারণত নর্মালি যে কোনো বস্তুর কম্পনটাই কি অবমন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন। এবারে অর্থাৎ এরা সময়ের সঙ্গে ধীরে ধীরে কী হয়, এনার্জি লস করে, কম্পাঙ্ক কমতে থাকে, বিস্তারও কমতে থাকে। এবার সময়ের সঙ্গে সঙ্গে যেই পরিমাণ শক্তি ক্ষয় হয় বা যেই পরিমাণ কম্পাঙ্ক হ্রাস হয় বা যেই পরিমাণ বিস্তার হ্রাস হয়, বাহ্যিক থেকে বাইরে থেকে যদি আমরা সেই পরিমাণ কম্পন সেই পরিমাণ শক্তি যদি সাপ্লাই করে দিই, তাহলে বস্তুটি আর কখনো থেমে যাবে না, কম্পিত হতে থাকবে একটা নির্দিষ্ট একটা কনস্ট্যান্ট মানে এতে কম্পাঙ্কে বা একটা কনস্ট্যান্ট অ্যাম্প্লিটিউডে কম্পিত হতে থাকবে। তাহলে এই যে বাহ্যিক আমরা যে কম্পাঙ্কটা দিলাম, অর্থাৎ যেই পরিমাণ কম্পাঙ্ক হ্রাস হচ্ছিল সেই পরিমাণ যে কম্পনটা আমরা দিলাম সেই কম্পনকে বলা হয় কি ফোর্স ভাইব্রেশন বা পরবশ কম্পন। ওকে, তার এক্সাম্পল বিভিন্ন হচ্ছে ঘড়ির কথা বললাম, তারপর যে টেবিল সুরশলাকার টেবিলের কথা বললাম, তারপরে এটা আমরা এক্সাম্পল দিলাম। ওকে, এবং এইখানে যে বলটা পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, অর্থাৎ একটা বস্তুতে যে আর একটা বস্তুতে যে বাহ্যিক যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটা যে পর্যায়বৃত্ত বল। তাহলে আমরা বলতে পারি কি কোনো কম্পনশীল বস্তুর বাহ্যিক পর্যায়বৃত্ত বল প্রযুক্ত করলে বস্তুটি প্রথমে নিজে যে কম্পাঙ্কে কম্পিত হতে থাকে সেই কম্পাঙ্কে কম্পিত হতে থাকে, কিন্তু কিছু সময় পর পর্যায়বৃত্ত বলের ফলে যে কম্পনটা দেওয়া হয় সেই কম্পাঙ্কে কম্পিত থাকে। এই ঘটনাকে বলা হয় পরবশ কম্পাঙ্ক। ওকে, এইটা ছিল ডেফিনেশন। তাহলে আরেকবার ডেফিনেশনটা কী বললাম দেখে নাও, কোনো কম্পনশীল অর্থাৎ কোনো বস্তু কাঁপছে ভাইব্রেট করছে, সেই কম্পনশীল বস্তুর যদি বাহ্যিক বল পর্যায়বৃত্ত বল প্রযুক্ত করা হয়, তাহলে বস্তুটি প্রথম দিকে কী করবে, যেই কম্পাঙ্কে কম্পিত হচ্ছিল সেই কম্পাঙ্কেই কম্পিত হবে, কিন্তু কিছু সময় পর যে পর্যাবৃত্ত বল প্রয়োগ করা হয়েছিল তার যে কম্পাঙ্ক ছিল সেই কম্পাঙ্কে বস্তুটি কম্পিত থাকে। তাহলে এই ঘটনাকে বলা হয় কি পরবশ কম্পাঙ্ক বা পরবশ কম্পন। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখবে পরবশ কম্পন আর অবমন্দিত কম্পনের পার্থক্য দেওয়া আছে, সেইগুলো তোমরা একটু দেখে নেবে, খুবই সহজ আছে। আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি রেজোনেন্স কী বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কী, খুবই ইন্টারেস্টিং এটা রেজোনেন্স। ওকে, এই নামটা তোমরা অনেকেই শুনেছো,
রেজোনেন্সটা কি সেটা আমরা বিস্তারিতটা আলোচনা করব। তাহলে কি রেজোনেন্স বা অনুনাদ, অনুনাদ বা অনুনাদী কম্পন, অনুনাদী কম্পন বা রেজোনেন্স ভাইব্রেশন, সেটা কি আমরা ডিটেলস আলোচনা করে দেখে নাও। আমরা নর্মালি কী হচ্ছে দেখে নাও, একটা বডি আছে, ওকে, এর একটা নর্মালি একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকে N1, ওকে, একটা ধরো একটা নর্মাল কম্পাঙ্কে কম্পিত হচ্ছে, বাহ্যিক থেকে আমি আর একটা কম্পন দিলাম N2, আর একটা N2 বা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দিলাম, তার ফলে হচ্ছে কি এখানে তাহলে এই ঘটনাকে বলা কি পরবশ বা ফোর্স ভাইব্রেশন। এক্ষেত্রে এর কিন্তু যে বিস্তার বা বেগ খুব একটা বেশি বাড়ে না। ভালো করে দেখে নাও আমি কি বলতে চাইছি এখানে। নর্মালি কোনো বস্তু একটা কম্পিত হচ্ছে, একটা নিজস্ব একটা কম্পাঙ্ক N1, এবং আমি কী করলাম কি বাহ্যিক N2 কম্পাঙ্ক দিলাম, যাতে করে বস্তুটা থেমে না যায়, ফ্রিকোয়েন্সিটা থেমে না যায়, এবং ধীরে ধীরে কী হবে এটা এর কম্পাঙ্কে কম্পিত থাকবে। অর্থাৎ যেই কম্পাঙ্ক সাপ্লাই দেওয়া আছে, অর্থাৎ পর্যায়বৃত্ত বল যেই কম্পাঙ্ক দিয়েছে সেই কম্পাঙ্কে বস্তুটা কী হবে কম্পিত হতে থাকবে। কিন্তু এর ফলে বস্তুটার বেগটা খুব একটা বৃদ্ধি পাবে না, আর বিস্তারটা খুব একটা বৃদ্ধি পাবে না। যদি এমন কেস হয়ে যায় বা এমন যদি ঘটনা ঘটে যায়, অর্থাৎ ধরলাম আমার সুরশলাকা N1 কম্পাঙ্কে কম্পিত হচ্ছে, বাহ্যিক থেকে যে পর্যায়বৃত্ত বল প্রয়োগ করা হলো সেই পর্যায়বৃত্ত বলেরও কম্পাঙ্ক N1, তাহলে কি ঘটনা ঘটবে? অর্থাৎ কোনো বস্তুর স্বাভাবিক যেই কম্পাঙ্ক থাকে, যেই কম্পাঙ্কে কম্পিত হয়, পর্যায়বৃত্ত বলের ফলে সেই কম্পাঙ্কই যদি আমি সাপ্লাই করি, একই পরিমাণ কম্পাঙ্ক যদি দিই, তাহলে কী হবে দেখেন খুব অল্প সময়ে খুব প্রবলভাবে কম্পিত হতে থাকবে। এই ঘটনাকেই রেজোনেন্স বলা হয়। রেজোনেন্স মানে ম্যাচ হয়ে যাওয়া, একের সঙ্গে আর একটা ম্যাচ হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা সংজ্ঞা অনুযায়ী বলি, তাহলে কোনো বস্তুর উপরে যদি বাহ্যিক কোনো পর্যায়বৃত্ত বল প্রয়োগ করা হয়, এবং বাহ্যিক যে পর্যায়বৃত্ত বল যে কম্পাঙ্ক সাপ্লাই দেয়, বস্তুটির স্বাভাবিক কম্পাঙ্ক যদি সেই হয় বা বস্তুর স্বাভাবিক কম্পন যদি একই হয়, তাহলে বস্তুটির মধ্যে খুব অল্প সময়ে প্রবল বেগে কম্পিত থাকে। তাহলে এই ঘটনাকে বলা হয় কি রেজোনেন্স। অর্থাৎ কোনো বস্তু কম্পিত হচ্ছে, যেই কম্পাঙ্কে কম্পিত হচ্ছে তাকে বাইরে থেকে যে আমরা নর্মাল কী বললাম যে পরবশ কম্পনটা কী ছিল, পরবশ কম্পনটা ভালো করে দেখলাম, সেখান থেকে এই সংজ্ঞাটা এইটা বুঝতে পেরে যাবে। তাহলে পরবশ কম্পনটা কী বললাম, তাহলে আমার এই সুরশলাকা এটা বলা কি ন্যাচারাল ভাইব্রেশন, সুরশলাকার ন্যাচারাল ভাইব্রেশন বা স্বাভাবিক বা প্রাকৃতিক যে কম্পনটা থাকে সেই কম্পনটা ধরলাম N, ওকে, N কম্পন। এবারে এটা তো নর্মালি N কম্পনে কম্পিত থাকলে এবার ধীরে ধীরে ড্যাম্পড ভাইব্রেশন যেটা ধীরে ধীরে কমতে থাকবে, এটা ভাইব্রেশনটা বা কম্পনটা কমে যাবে। কিন্তু বাইরে থেকে যদি আমি অ্যাপ্লাই করি, পর্যায়বৃত্ত বল দিই, পর্যায়বৃত্ত বল যদি প্রয়োগ করি, তাহলে বস্তুটা থামবে না। এবারে এই পর্যায়বৃত্ত বল যেই কম্পনটা সাপ্লাই দিচ্ছে সেই কম্পনটাও হচ্ছে N। অর্থাৎ কোনো স্বাভাবিকভাবে কোনো বস্তু কম্পনশীল বস্তুর যে পর্যায়বৃত্ত বল প্রয়োগ করা হচ্ছে, সেই পর্যায়বৃত্ত বলের কম্পন বস্তুটির স্বাভাবিক কম্পনের সঙ্গে যদি মিলে যায়, বস্তুটির স্বাভাবিক যে কম্পন হবে তার সঙ্গে যদি মিলে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই খুব জোরে বা খুব প্রবলভাবে কম্পিত থাকবে। এই ঘটনাকে বলা হয় কি রেজোনেন্স। খুব ইজি, তাই না? তো আসলে তুমি এটা বুঝতে পারছো, রেজোনেন্স মানে কি একটা সঙ্গে আর একটা ম্যাচ করে যাওয়া। এইটা যে ধরলাম এই একটা বস্তু আছে, এটা খুব ভাইব্রেট করছে, তাহলে এর যেই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে সেই ফ্রিকোয়েন্সি যদি একে সাপ্লাই দিই কন্টিনিউয়াসলি, তাহলে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দুটো সেম, তা সেম যদি হয়ে যায় তাহলে বস্তুটার কম্পাঙ্ক কী হয়ে যাবে অনেক বেড়ে যাবে, বিস্তারও বেড়ে যাবে, কম্পনটাও বেড়ে যাবে। তাহলে এই ঘটনা কি হঠাৎ করে যে বেড়ে যাওয়াকে একে বলা হয় কি, এটা বলা হচ্ছে কি সেটা হচ্ছে রেজোনেন্স। একে কী বলা হয় রেজোনেন্স। সেখানে একটা কোশ্চেন ছিল দেখবে
যে কোনো কাঠের ব্রিজে যখন কোনো আর্মি মার্চ করে, দেখে আর্মিদের মার্চ কী হয়, পুরো কনস্ট্যান্টে একই ফ্রিকোয়েন্সি ওরা স্টেপ আপ স্টেপ ডাউন করে, পা তোলে পা নেবে। তুমি যে কোনো মার্চ দেখো আর্মিদের, বিশেষ করে এই সামনে 15 আগস্ট আসছে, এখানে আমরা এসব দেখবো, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। তো দেখবে যখন মার্চ করে একই ফ্রিকোয়েন্সিতে মার্চ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে কোনো আর্মি যখন এই মার্চ করতে করতে তাদের ফুট স্টেপ থেকে পা থেকে যে ফ্রিকোয়েন্সি হয় সেই ফ্রিকোয়েন্সিটা, আর যদি সেজন্য মানে কোনো কাঠের যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে সেই ব্রিজের ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায়, তাহলে ওই ব্রিজের অ্যাম্পলিটিউডটা হাই হয়ে যায়, ভেলোসিটিও হাই হয়ে যাবে, তাহলে একে রেজিস্ট্যান্স বলা হয়। সেই জন্য কমান্ডার, যারা আর্মির কমান্ডার হয়, তারা যখন এই আর্মিরা মার্চ করতে করতে কোনো কাঠের ব্রিজের উপর দিয়ে যায়, তাদের মার্চ করতে মানা করে, তাদের ব্রেক স্টেপে যেতে বলে, অর্থাৎ স্বাভাবিকভাবে যেতে বলে। কারণ কি, যদি এরা মার্চ করতে করতে যায় কি ঘটবে দেখে নাও। তাহলে এরা একটা কাঠের ব্রিজের উপর দিয়ে যায়, ইমাজিন করার চেষ্টা করো, একটা কাঠের ব্রিজ আছে, এখান থেকে আর্মিরা মার্চ করতে করতে যাচ্ছে, একই পা তুলছে, একইভাবে পা নামাচ্ছে। তাহলে এদের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আর এই ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায়, তাহলে এখানে কী হবে, রেজোনেন্স সৃষ্টি হবে, রেজোনেন্স সৃষ্টি বা অনুনাদ সৃষ্টি হবে। এর ফলে হঠাৎ করে ব্রিজের ফ্রিকোয়েন্সিটা অনেক তীব্রভাবে বেড়ে যাওয়ার ফলে এই ব্রিজটা ভেঙে যেতে পারে। সেই কারণে দেখবে এখনও এগুলো কমান্ডাররা বলেন যে যখনই কোনো এরকম ব্রিজের মধ্যে যাবে তখন ব্রেক স্টেপ, অর্থাৎ স্বাভাবিকভাবে যাবে, মার্চ করতে করতে যাবে না। কারণ মার্চ করতে করতে গেলে নিজস্ব যে ফ্রিকোয়েন্সি হবে, সেই ফ্রিকোয়েন্সি বা সেই ভাইব্রেশনটা যে ব্রিজের উপর দিয়ে আছে, সেই ব্রিজের ভাইব্রেশনটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে ব্রিজের ফ্রিকোয়েন্সিটা কী হবে, সেই ব্রিজের ফ্রিকোয়েন্সিটা খুব হঠাৎ করে অল্প সময়ের মধ্যে বেড়ে যাবে, তখনই তাহলে রেজোনেন্স সৃষ্টি হয়ে যাবে। আর রেজোনেন্স হলে যদি বেড়ে যায়, তাহলে কী হবে, ব্রিজটা ভেঙে যেতে পারলে। ওকে, এই কারণে নর্মালভাবে যেতে বলে। তাহলে এইটা হচ্ছে মেন কারণ। তাহলে এই যদি রেজোনেন্স সৃষ্টি হয়, তাহলে রেজোনেন্সটা কি, আশা করি তুমি বুঝতে পারছো। আর আবার ভালো করে বলেছি দেখে নাও, রেজোনেন্স হচ্ছে অবশ্যই পরবশ কম্পনের মধ্যেই বা ফোর্স ভাইব্রেশনের মধ্যেই। তাহলে কোনো কম্পনশীল বস্তু, কোনো একটা বস্তু যেই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছে, পর্যায়বৃত্ত বল প্রয়োগ করে সেই যেই কম্পাঙ্কে কম্পিত হচ্ছে, যদি সেই পরিমাণ কম্পাঙ্ক সাপ্লাই দেওয়া হয়, তাহলে বস্তুটার মধ্যে কি রেজোনেন্স সৃষ্টি হয় বা বস্তুটার কম্পনটা দ্রুত বেড়ে যাবে। তাহলে এই যে বেড়ে যাওয়াকে বলে কি রেজোনেন্স। রেজোনেন্স দু রকম হয়, আর একটা বিস্তার রেজোনেন্স, বা এই যে এর যে ফ্রিকোয়েন্সি, এই রেজোনেন্সের ফলে যেই ফ্রিকোয়েন্সি হয় সেই ফ্রিকোয়েন্সি বলা হয় কি রেজোনেন্ট ভাইব্রেশন। তাহলে এই রেজোনেন্সের ফলে যেই ফ্রিকোয়েন্সি বা যে কম্পনটা হয়, সেই কম্পনটাকে বলা হয় কি রেজোনেন্ট ভাইব্রেশন। ওকে, বা অনুনাদি কম্পন, তাহলে অনুনাদি কম্পনটা কি, রেজোনেন্সের ফলে যে বা অনুনাদের ফলে যে কম্পন হয়, যে প্রবল কম্পন সৃষ্টি হয়, সেই প্রবল কম্পনকে বলা হয় কি রেজোনেন্ট ভাইব্রেশন। রেজোনেন্স ভাইব্রেশনকে দু রকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে মানে এই রেজোনেন্স দেখে না, এই রেজোনেন্স ভাইব্রেশনের ফলে দুটো জিনিস, বিস্তারটা খুব বেড়ে যাবে আর বেগটাও খুব বেড়ে যাবে। তাহলে রেজোনেন্স ভাইব্রেশন বা অনুনাদি কম্পনকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে বিস্তার অনুনাদ, বা বলা হয় কি অ্যাম্পলিটিউড রেজোনেন্স, আর একটাকে বলা হয় কি ভেলোসিটি বা বেগ অনুনাদ বা ভেলোসিটি রেজোনেন্স। ওকে, ভেলোসিটি রেজোনেন্স। তাহলে রেজোনেন্স ব্যাপারটা কি ভালো করে বুঝে নাও। তাহলে রেজোনেন্স হচ্ছে কি পরবশ কম্পনের মধ্যে অবশ্যই যদি কোনো কম্পনশীল বস্তুতে পর্যায়বৃত্ত বল প্রয়োগ করা হয়, সেই পর্যায়বৃত্ত যে কম্পাঙ্ক বা যেই কম্পন সাপ্লাই দেবে বস্তুর স্বাভাবিক কম্পন যদি একই হয় বা তার সঙ্গে যদি ম্যাচ করে যায়, মিলে যায়, তাহলে
বস্তুটির মধ্যে বস্তুটির কম্পন দ্রুত খুব অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পাবে। এই ঘটনাকে বলা হয় কি রেজোনেন্স বা অনুনাদ। এবারে এই রেজোনেন্সের ফলে বা অনুনাদের ফলে যে কম্পন উৎপন্ন হবে সেই কম্পনকে বলা হয় কি অনুনাদি কম্পন। অনুনাদি কম্পনকে দুই ভাগে বিভক্ত করা যায়, বিস্তার রেজোনেন্স বা বিস্তার অনুনাদ বা অ্যাম্পলিটিউড রেজোনেন্স, আর হচ্ছে কি বেগ অনুনাদ বা ভেলোসিটি রেজোনেন্স। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এই রেজোনেন্সের এক্সাম্পলটা তোমাদের বলে দিই, খুবই ইজি আছে। এর আগের এক্সাম্পলটার মতনই, এর আগে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম সেই এক্সাম্পল। তাছাড়া অনেক এক্সাম্পল আছে, বইয়ে আছে লেখা, ভালো করে দেখে নেবে। আমি জাস্ট এইটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই এক্সাম্পলটা। ওকে, এখানে টাইটলি ফিট করা আছে। ওকে, পি কিউ আর এস, আগেরটায় দুটো ছিল, এখানে চারটে আছে। একই কন্ডিশন, সেটা কন্ডিশনটা কি এখানে আছে যে সুতোগুলো দ্বারা এখানে এক্স ওয়াই ধরলাম, এটা এক্স এটা ওয়াই। ওকে, এক্স ওয়াই সুতোর সাহায্যে চারটে পেন্ডুলামকে, অর্থাৎ একটা লোহার ধরতে লোহায় ধরলাম, লোহার চারটে বল আছে বিভিন্ন দৈর্ঘ্যের সুতোতে ঝুলিয়ে ধরলাম। এখানে কিন্তু পি এল পি ইকুয়াল টু এল কিউ, অর্থাৎ পি দোলকের এবং কিউ দোলকের দৈর্ঘ্য সেম, আর এসের কিন্তু আলাদা, এ দুটো আলাদা। কেন সেম করলাম দেখে নাও, সেম দৈর্ঘ্য মানে ফ্রিকোয়েন্সিও সেম হবে। এবার কি করলাম, আগেটার মতনই আমি কি করলাম, একে এইভাবে এই জায়গায় রেখে কি করলাম, ছেড়ে দিলাম। অর্থাৎ আমি এখানটায় কি করছি দেখুন, এটাকে তুলে এখানটায় ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কী হবে, এটা দুলতে থাকবে, তাই না? তা দুললে কি আগেটার মতনই, তাহলে এইখান থেকে এনার্জি সাপ্লাই দেবে। কাকে কাকে দেবে দেখো না, পি কিউকে দেবে, আরকে দেবে, এসকে দেবে। তাহলে পি বস্তুকে যদি বাহ্যিক কোনো কম্পনে কম্পিত করা হয় তাহলে সেটা কম্পিত থাকবে। তাহলে সেখানে যে কম্পনটা সৃষ্টি হচ্ছে সেই কম্পন বা সেই শক্তিটা কার মধ্যে স্থানান্তরিত করবে, কিউ আর এস। এবং এই শক্তিটা যে আলগা সুতো দ্বারা আটকানো আছে সেই সুতোর সাহায্যে কিউ আর এস এর মধ্যে মানে সঞ্চালিত হতে থাকবে এবং এরাও কী হবে, সেই এরা কম্পিত থাকবে। কিন্তু এখানে দেখে নাও আর এসের কম্পনটা আলাদা হবে, কিন্তু কিউ এর কম্পনটা মানে প্রথমে অন্য কম্পাঙ্ক হতে থাকে, পি যে কম্পাঙ্কে আছে কিউ এর কম্পাঙ্ক সেম হবে। অর্থাৎ এন যদি আমি এন দ্বারা রিপ্লেস করি, এন পি ইকুয়াল টু এন কিউ হবে। কারণ কি, পি এবং কিউ এর যে দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্য সেম দৈর্ঘ্য থাকার জন্য পি এর যে কম্পাঙ্ক থাকবে কিউ এরও সেই কম্পাঙ্ক থাকবে, আর এবং এস এর কম্পাঙ্কটা আলাদা হবে। তাহলে কি ঘটনা ঘটবে দেখে নাও, ব্যাপারটা ভালো করে সহজ করে বুঝে নাও। আমি বাহ্যিক দিয়ে কোনো একটা বল প্রয়োগ করে এটাকে আমি কি করছি, কম্পিত করছি। তাহলে এটা কম্পাঙ্ক কম্পিত করলাম, তাহলে একটা এনার্জি দিয়েছি। তাহলে একটা বলে বা একটা পর্যায়বৃত্ত বলের ফলে এটা কি কম্পিত হচ্ছে, এ কি তাহলে এই কম্পনটা সুতোর সাহায্যে কী হবে, কিউ আর এস এর মধ্যে সঞ্চালিত করবে এবং কিউ আর এস এরাও কী হবে, কম্পিত থাকবে। এবং আর এর কম্পাঙ্ক, এস এর কম্পাঙ্ক, কিউ এর কম্পাঙ্ক তিনটার আলাদা হবে। এর আর এবং এস এর কম্পাঙ্ক পি এর কম্পাঙ্ক সমান হবে না, কারণ কি এর দৈর্ঘ্য আলাদা আছে। কিন্তু কিউ আর পি এর কম্পাঙ্ক সেম হবে, কারণ কি পি এর দূরত্ব আর কিউ এর দৈর্ঘ্য সেম আছে, একই দৈর্ঘ্য আছে। তাহলে একই দৈর্ঘ্য থাকার ফলে পি আর কিউ এর কী হবে কি, এদের কম্পাঙ্ক সেম হবে। তাহলে এই দুটো কম্পাঙ্ক ম্যাচ করে যাবে। ম্যাচ করে যাওয়ার ফলে এদের মধ্যে কিউ এর মধ্যে কী হবে, অনুনাদ সৃষ্টি হবে, রেজোনেন্স ঘটবে। তার রেজোনেন্স ঘটার ফলে কিউটা খুব হাইলি স্পিডে, মানে এই আর এসের তুলনায় বেশি বিস্তার নিয়ে বেশি বেগে কী হবে, মুভ করতে থাকবে, তুলতে থাকবে। এবং তারপরে কী হবে কি, তারপরে কী হবে, কিউ দেয়, কিউ সাপ্লাই দেবে এনার্জি কাকে, পি আর এবং এসকে। ভালো করে দেখে নাও, যে ধার করে পেলো তার এনার্জি হঠাৎ করে এমন বেড়ে গেল যে সে আবার অন্যজনকে সাপ্লাই দিচ্ছে, হয় না? মানে আমি বোঝাচ্ছি আমার একটা বন্ধুকে, বন্ধুটা আমার কাছ থেকে বুঝে আমার থেকে বেশি নাম্বার পেয়ে গেল, এরকম হয়ে যেতে পারে। মানে এরকম একটা এক্সাম্পল বলতে পারি। তো সেরকমটা এখানে কেস ঘটে দেখে নাও। তাহলে পি সাপ্লাই দিচ্ছে এনার্জি কাকে দিচ্ছে, কিউকে আর কি এসকে। পর্যায়বৃত্ত বল প্রয়োগ করছে কার উপরে, কিউ আর এস।
কিন্তু তিনটেরই ফ্রিকোয়েন্সি পি এর মানে আর আর এসের ফ্রিকোয়েন্সি পি এর সঙ্গে মিলবে না, কারণ দৈর্ঘ্য আলাদা বলে। কিন্তু কিউ আর পি এর দৈর্ঘ্য এক বলে দুটোর ফ্রিকোয়েন্সি ম্যাচ করা যাবে। তাহলে পর্যাবৃত্ত বল প্রয়োগ করলাম কাকে? কিউকে। কিউ যেই ফ্রিকোয়েন্সি ছিল বা যেই ফ্রিকোয়েন্সিতে কম্পিত থাকবে পি এর সেই ফ্রিকোয়েন্সি কম্পিত থাকবে। তার ফলে কী হবে, দুটোর ফ্রিকোয়েন্সি ম্যাচ হওয়ার ফলে কী হবে, কিউ এর হঠাৎ করে কম্পনটা বেড়ে যাবে এবং এর বিস্তারও বাড়বে এবং কী বাড়বে, বেগও বাড়বে, এবং এটা খুব এই আর আর এসের তুলনায় দ্রুত বেগে মুভ করতে থাকবে এবং পিটা ধীরে ধীরে থামতে থাকবে। এবার দেখে নাও পি কী করবে, তারপর যেহেতু পিটার বেগটা বেড়ে যাবে রেজোনেন্সের কারণে, পি কী করবে, পুনরায় মানে কিউ কী করবে, দেখে পুনরায় পি আর এসকে আবার এনার্জি সাপ্লাই দেবে এবং তার ফলে কিছুক্ষণ পর যখনই কিউ পর্যায়বৃত্ত বল ব্যাকেতে পিকে সাপ্লাই দেবে, পি সেটা গ্রহণ করে সে কম্পিত থাকবে ধীরে ধীরে। কিউ এর কম্পাঙ্কে যখনই কম্পিত থাকবে তখন পি এর মধ্যে রেজোনেন্স হবে। পি এর মধ্যে রেজোনেন্স হওয়ার ফলে পি এর বেগ হঠাৎ করে বেড়ে যাবে এবং বিস্তারও বেড়ে যাবে এবং ধীরে ধীরে আর এস কিউ এর বেগটা কমতে থাকবে এবং এ আবার পুনরায় কিউ আর এসকে আবার সাপ্লাই দেবে। তাহলে এইভাবে পি থেকে কিউ এর দিকে, কিউ থেকে পি এর দিকে এনার্জি স্থানান্তরিত হয়ে থাকবে। খুবই ইন্টারেস্টিং দেখেন, রেজোনেন্সের কারণে এটা ঘটে। তার মানে প্রথম আমি যদি এই দুটোকে তুলে দিই সাইড করে, তার মানে প্রথমে কি করবে, এ দুলতে থাকবে, তারপরে এ দুলতে থাকবে। তার মানে এ প্রথমে কী করে দেখো না, পি এটা হচ্ছে কিউ, ওকে, পি কিউকে এনার্জি সাপ্লাই দেবে, পর্যাবৃত্ত বল সাপ্লাই দেবে। পর্যাবৃত্ত বল সাপ্লাই দেওয়ার ফলে কিউয়ের বেগটা বেড়ে যাবে রেজোনেন্সের কারণে, যেহেতু দুটোর ফ্রিকোয়েন্সি সেম, রেজোনেন্সের কারণে কিউয়ের বেগটা বেড়ে যাবে। তার ফলে এটা দ্রুত বেগে মুভ করতে থাকবে এবং এর বেগটা কমতে থাকবে এবং কিউটা কী করে, যেহেতু এর বেগটা বেশি, এর কম্পনটা বেশি, তাহলে কিউ কী করবে, পুনরায় পি এর দিকে কী করবে, পর্যাবৃত্ত বল প্রয়োগ করবে। তারপর পিটাও আবার কম্পিত থাকবে, তখন পি এর মধ্যে রেজোনেন্স ঘটবে, পিও আবার কিউ এর থেকে বেশি বেগে মুভ করতে থাকবে, তখন পি আবার কিউকে পর্যাবৃত্ত বল দিতে থাকবে। তাহলে এইভাবে একে অপরের কি রেজোনেন্সের কারণে একে অপর দুলতেই থাকবে এইভাবে, ওকে, এইভাবে দুলতে, মানে একবার পি স্পিড হবে, কিউটা ধীরে ধীরে, ভালো করে দেখেন, দুটো পেন দিলে বুঝতে পারবে, এটা পি কিউ, ওকে। প্রথমে কি পিটা জোরে জোরে মুভ করবে, পিটা খুব জোরে জোরে মুভ করবে, কিউটা ধীরে ধীরে মুভ করবে। যখন কিউটা জোরে জোরে মুভ করবে তখন পিটা ধীরে ধীরে মুভ করবে। যখন এ আবার কিউটা জোরে জোরে মুভ করে পিকে সাপ্লাই দেবে, তখন পি এর বেগটা বেড়ে যাবে আর কিউটা ধীরে ধীরে মুভ করবে। তো এইভাবে একবার পি জোরে মুভ করবে, মানে পি জোরে জোরে দুলতে থাকবে, কিউটা ধীরে ধীরে দুলবে, তারপরে কিউ জোরে জোরে দুলতে থাকবে, পিটা আস্তে আস্তে দুলতে থাকবে। তাহলে এইভাবে রেজোনেন্সের কারণে শক্তি স্থানান্তর হবে একটা। আমরা যদি এইগুলো পরীক্ষা করি খুব সহজে বুঝতে হবে, হঠাৎ করে একজনের বেগ বেড়ে যাচ্ছে, একটার বেগ কমে যাচ্ছে, তারপর আবার তার বেগ বাড়ছে, এই দিকের বেগটা কমে যাচ্ছে, খুব সুন্দর একটা দেখতে লাগবে। তাহলে এটা ঘটে কারণ কি, রেজোনেন্সের কারণে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে যেই সমস্ত বিষয়গুলো বোঝালাম কেমন লেগেছে তোমাদের, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।